আচ্ছা, গত ক্লাসে আমরা আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এখন এই গত ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এখন। স্যার আমার কোশ্চেন আছে। বলো বলো কোশ্চেন বলো। স্যার আমরা জানি হচ্ছে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে স্যার ওইগুলো কি বিদ্যুৎ পরিবহন করবে? খুবই সামান্য পরিমাণ পরিবহন করবে, তবে খুবই সামান্য পরিমাণে আমি বলেছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে কিছু কিছু সমযোজী যেমন অ্যালকোহল, তারপরে তোমার হচ্ছে সুগার, এরা পানিতে, এরাও কি পোলার সমযোজী যৌগ, এরা পোলার সমযোজী যৌগ হওয়ার কারণে এরা পানিতে দ্রবীভূত হতে পারে। তবে এরা দ্রবীভূত যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড যেভাবে দ্রবীভূত হতে পারে ওই পরিমাণ খুব বেশি দ্রবীভূত হতে পারে না। যেহেতু এরা দ্রবীভূত হতে পারে, সুতরাং সেজন্য এদের কিছু পরিমাণে এরা বিদ্যুৎ পরিবহন করবে। ক্লিয়ার? তুলে জি নিলে। স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমরা নতুন টপিক শুরু করবো আজকে। আমরা গত ক্লাসে এই জিনিসগুলো পড়েছিলাম, যে আয়নিক যৌগের এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, এবং ওগুলোর মধ্যে আমাদের কোনো কোশ্চেন নাই। সুতরাং আমরা এখন নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কাকে বলে? আমরা পড়েছিলাম বন্ধন সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে ধাতব বন্ধন। আমরা অলরেডি সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন কি এবং কিভাবে গঠিত হয় উদাহরণ সহ ব্যাখ্যা করেছি, এবং এদের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আলোচনা করেছি। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেটালিক বন্ড, অর্থাৎ ধাতব বন্ধন। আচ্ছা, আমরা এই প্রশ্নটা সবার মনে জাগতে পারে যে আমরা সবসময় দেখি যে আয়নিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু আবার সমযোজী যৌগ হচ্ছে অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়ে থাকে। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়ে থাকে। তাহলে প্রশ্ন জাগে, ধাতব পদার্থ যেহেতু অধাতু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে এক ধরনের বন্ধন গঠন করে আরেকটা বন্ধনের ধাতু যুক্ত মিলে, তাহলে ধাতুর মধ্যে কোনো বন্ধন আছে কিনা? হ্যাঁ, তাহলে প্রশ্নটা এখানে আমরা এখন সলভ করব, যে হ্যাঁ, ধাতুর মধ্যে এক ধরনের বন্ধন বিদ্যমান আছে, যেটাকে আমরা বলি ধাতব বন্ধন। অর্থাৎ ধাতুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ধাতব বন্ধন। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি, এই যে এখানে তোমার কিছু কথা বলা আছে, এখানে একটি ধাতু অপর একটি ধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। কিন্তু দুটি ধাতব পরমাণুর কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলা হয়। তাহলে হচ্ছে ধাতব পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে, অর্থাৎ যে বলের মাধ্যমে দুটি ধাতব পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ধাতব বন্ধন। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি মনে করি এক খণ্ড কপার নিলাম বা লোহা নিলাম, তাহলে এই যে কপার এবং লোহাকে ভাঙলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আমরা পরমাণু পাই। অনেক কপারের গুঁড়া পাইলো বা লোহার গুঁড়া পাই। আসলে এগুলো একেকটা পরমাণু আকারেও আমরা পেতে পারি, তাই না? এখন এই যে লোহাগুলো এইভাবে আমরা যখন শক্ত আকারে লোহাগুলো পাচ্ছি, তার মানে এখানে কি যে পরমাণুগুলো আছে, পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে। এই আকর্ষণ বল কাজ করার কারণেই পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, আর যুক্ত থাকে বলেই আমরা এই ধাতব পদার্থ সমূহকে ধাতব পদার্থ হিসেবে পেয়ে থাকি। আর এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাই হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে? যেমন তোমার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলা হয়। যেমন তামার তার, লোহার তার তৈরি ছুরি, কাঁচি, দা কিংবা জানালার গ্রিল, অ্যালুমিনিয়ামের তৈরি জানালা, সোনার অলংকার ইত্যাদি দেখেছো। এসবের মধ্যে একই ধাতুর অসংখ্য পরমাণু পরস্পরের সাথে ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে? অর্থাৎ সোজা কথা হচ্ছে, একটা ধাতব খণ্ড যদি নেই, ধাতব খণ্ডের মধ্যে অসংখ্য পরমাণু আছে, আর এই পরমাণুগুলো পরস্পরের সাথে একটি আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, যেটাকে বলা হয় ধাতব বন্ধন। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে এখানে ধাতব বন্ধনের একটু পিকচার দেখানো হচ্ছে। ধাতব বন্ধনের একটা পিকচার দেখানো হচ্ছে। দেখো, এখানে ধাতব বন্ধনের মধ্যে দেখো এই যে পিকচারটা দেখো তোমরা, এখানে ধনাত্মক সাইন
আর এখানে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ এখানে দেখানো হচ্ছে দেখো সঞ্চালনশীল ইলেকট্রন আর হচ্ছে ইলেকট্রন পারমাণবিক শ্বাস। এই সঞ্চালনশীল ইলেকট্রন আর পারমাণবিক শ্বাস কি সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা, এটা কোথা থেকে আসছে বা কিভাবে হয়েছে। দেখো এখানে আমরা যদি দেখি আবার পিকচারটা একটু দেখি আমরা, যেখানে দেখো এই যে ধাতব ইলেকট্রন, সঞ্চালনশীল ইলেকট্রন এবং পারমাণবিক শ্বাস, আমরা জানি ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে, এটা তাদের বৈশিষ্ট্য, যেটা ন্যাচারালি তারা কি করে সবসময় ইলেকট্রন ত্যাগ করে, এটা তো তার বৈশিষ্ট্য। এখন ধাতব খণ্ডগুলো যখন এখানে তার নিজেদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে তারা যুক্ত হচ্ছে, তখন কিন্তু ধাতুগুলো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কিন্তু ইলেকট্রন নেওয়ার মতো কি কেউ আছে? কেউ নাই, কারণ ধাতু কখনোই ইলেকট্রন গ্রহণ করতে পারে না, এটা আমি অনেকবার বলেছি। ধাতু সব সময় ইলেকট্রন দেয়, কখনোই সে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তাহলে এই ধাতব খণ্ডের মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে, তারা যে ইলেকট্রন দেয়, তাহলে ইলেকট্রনগুলো নেয় কে বা কোথায় যায়? সেগুলো আসলে কি করে, এই যে ধাতব ইলেকট্রন গুলো, এই যে ধাতব পরমাণুর যে ইলেকট্রন দেওয়ার পরে ধাতব, এই যে প্লাস মানে কি, ধাতব পরমাণুগুলো যখন ইলেকট্রন দিয়ে দেয় তখন তারা ধনাত্মক আধানে চার্জিত হয়, আর সেটি হচ্ছে তোমার পারমাণবিক শ্বাস বলি আমরা, অর্থাৎ ধনাত্মক আধান। আর সেই ইলেকট্রন গুলো যে দিয়ে দেয়, ইলেকট্রন গুলোকে কেউ নেওয়ারও নাই, কোথাও যাওয়ারও সুযোগ নেই, সেজন্য ইলেকট্রন গুলো কি করে, এই যে ধনাত্মক আধান তৈরি হয় এই ধাতব পরমাণুর মধ্যে, এই এই ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করতে থাকে, ফ্রিলি মুভ করতে থাকে, এই যে ধনাত্মক আধান গুলোর চতুর্পাশে এগুলো মুভ করতে থাকে, ফ্রিলি মুভ করতে থাকে। এরা যখন ফ্রিলি মুভ করে বা মুক্তভাবে চলাচল করে, তখন এদেরকে দেখলে মনে হয় এখানে হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন আছে। আসলে যতগুলো ইলেকট্রন এখানে ধাতব পরমাণু দিয়েছে, ঠিক ততগুলোই ইলেকট্রন সেখানে আছে। বাট ইলেকট্রন গুলো কি করতে পারে, ফ্রিলি মুভ করে। এই ফ্রিলি মুভ করার কারণে এই ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চার্জিত, আর এই এই যে ধাতব আয়ন গুলো সেটা হচ্ছে ধনাত্মক চার্জিত। তখন এই ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ গুলোর মধ্যে একটি, যদি এরা বিপরীত আধানে চার্জিত, সুতরাং তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে। এই ধনাত্মক আধান অর্থাৎ এই যে ধাতব আয়ন আর ইলেকট্রনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলের কারণেই ধাতব পরমাণুগুলো পরস্পরের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ মনে করো এই ইলেকট্রনটি এখানে, সে এখানে আছে, এখন কিছুক্ষণ পরে সে এখানে চলে আসবে। আবার এই ইলেকট্রন গুলো, প্রত্যেকটি ইলেকট্রন কিন্তু ফিক্সড না, এক জায়গায় বসে থাকে না, তারা দৌড়াতে থাকে। এই দৌড়ানোর সময় তাদের কি করে, একসময় ধাতব আয়নগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল তৈরি হয়। এই আকর্ষণ বলের কারণেই ধাতব পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, আর এটাকে আমরা বলি ধাতব বন্ধন। এটা বুঝতে পেরেছো কেউ? কারো সমস্যা আছে এখানে? এখানে কারো না সমস্যা, স্যার, বুঝতে পেরেছি। কারো সমস্যা নেই? তাহলে আমি বুঝলাম যে তোমরা বুঝতে পেরেছো এখানে ধাতব বন্ধন কি এবং ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়। অর্থাৎ আমি আবার একটু বলে রাখি তোমাদের বোঝার সহজের জন্য, সহজে বোঝার জন্য, যে ধাতব পরমাণুগুলো অর্থাৎ পরস্পরের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় ধাতব বন্ধন। তাহলে কিভাবে যুক্ত থাকে? ধাতুগুলো ইলেকট্রন প্রদানের পরে তারা ধনাত্মক আধানে রূপান্তরিত হয়, আর ইলেকট্রন গুলো কি করে, এই ধনাত্মক আধানগুলোর চতুর্দিকে মুক্তভাবে ঘুরতে থাকে। আর এই ঘোরার সময় তাদের মধ্যে এই ধনাত্মক আধান এবং এই ঋণাত্মক আধানের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের কারণেই ধাতব পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, অর্থাৎ তারা ধাতব বন্ধন গঠন করে থাকে। তাহলে আমরা দেখলাম ধাতব বন্ধন কাকে বলে এবং কিভাবে ধাতব বন্ধন গঠিত হয়। এই যে দেখো এখানে এই যে কথাগুলো আমি এখানে বলেছিলাম, সবগুলো কথা এখানে বলা আছে। ঠিক আছে, এখানে বলা আছে দেখো, একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন থাকে, এদের আকার একই পর্যায়ের ধাতব অধাতব পরমাণুর চেয়ে বড় হয়, ধাতব পরমাণুর সর্বশেষ ইলেকট্রন গুলো প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হয়। আচ্ছা, ভালো কথা। এখন ধাতব পরমাণুগুলো কেন ইলেকট্রন প্রদান করে? কারণ হচ্ছে আমরা জানি ধাতব পদার্থগুলো পারমাণবিক তোমার পর্যায় সারণীর একদম বামে থাকে। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর গ্রুপ যেগুলো, এগুলো হচ্ছে ধাতব পরমাণু। যেই এখন একদম বামে যারা থাকে তাদের কিন্তু আকার বড় হয়। বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। যেহেতু এদের আকার বড় হলে কি হয়, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব বেশি থাকে। আর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব বেশি থাকলে তাদের মধ্যে আকর্ষণ বল কম কাজ করে। তাহলে যেহেতু আকর্ষণ বল কম কাজ করে, সেক্ষেত্রে ইলেকট্রন গুলোকে সহজে সরিয়ে নেওয়া যায় অথবা ত্যাগ করা যায়। সেজন্য ধাতব পরমাণুগুলো ইলেকট্রন সহজেই ত্যাগ করে।
বুঝতে পেরেছো? অর্থাৎ দূরত্ব বেশি হওয়ার কারণে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে, যার কারণে ইলেকট্রনগুলো সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এজন্য ধাতব পরমাণুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে, ওদের স্বাভাবিক বৈশিষ্ট্য। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এই যে আমি এখানে যা বলেছি সব এখানে আছে। এখন ধাতব বিদ্যুৎ পরিবাহিতা। এখন ধাতব বিদ্যুৎ পরিবহন করে কে? আমরা দেখলাম আয়নিক যৌগগুলো সবসময় বিদ্যুৎ পরিবহন করে থাকে। কেন? তাদের মধ্যে আয়ন থাকার কারণে। তার ওই যে আমরা দেখালাম আয়নগুলো ফ্রিলি, আমরা যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে দেখতে পাচ্ছি আয়নগুলো ফ্রিলি মুভ করতে পারে এবং ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়। এভাবে ছুটাছুটি করার কারণে ইলেকট্রন তারা আদান প্রদান করার কারণে এখানে তড়িৎ পরিবাহিত হয়। তাহলে এখন ধাতব পদার্থের বেলায় বিদ্যুৎ পরিবাহিত দেখা যায় কিনা সেটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। প্রশ্ন এভাবে আসতে পারে পরীক্ষায় যে ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী কিনা ব্যাখ্যা করো, অথবা ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো যে ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী। কেন বিদ্যুৎ পরিবাহী? এখানে দেখো, আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ এখানে তোমার বুঝে দেওয়া আছে। দেখো, সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী। সুপরিবাহী মানে তাদের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজটি করে থাকে। ঠিক আছে, এই যে এখানে এই যে ফ্রিলি ইলেকট্রন, কারণ আমরা জানি বিদ্যুৎ মানে কি, আসলে ইলেকট্রনের মুক্ত প্রবাহকেই বলা হয় বিদ্যুৎ। অর্থাৎ ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারলে সেটাকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। মানে এখানে এই যে আমরা দেখলাম ধাতব খণ্ডগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রন থাকার কারণে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেখে আমরা একটি ধাতব খণ্ডের দুই প্রান্তের সাথে ব্যাটারি ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। সঞ্চালনশীল ইলেকট্রন না থাকলে তাদের মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হতো না। অর্থাৎ এখানে আমরা যদি মনে করি এটা হচ্ছে একটা ধাতব খণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে ধাতব খণ্ড। এখন এই ধাতব খণ্ডের মধ্যে কি আছে আমরা অলরেডি দেখেছি, ধনাত্মক আধান আছে এবং ধনাত্মক আধান বিশিষ্ট যে ক্যাটায়ন গুলো আছে এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আছে। এবং এই ধাতব খণ্ডের সাথে সাথে আমরা কি করি, একটা বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ ব্যাটারি যুক্ত করি, যার একটা ধনাত্মক প্রান্ত আছে, একটা ঋণাত্মক প্রান্ত আছে। এখন এই ঋণাত্মক প্রান্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত মানে কি, আসলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সেখানে ইলেকট্রন বেশি থাকে। অর্থাৎ ঋণাত্মক প্রান্ত মানে কি, ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জিত। তো ঋণাত্মক চার্জিত হওয়ার কারণে তারা কি হবে, যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্ত মানে কি, তার মানে সেখানে ইলেকট্রন বেশি আছে। আর ধনাত্মক প্রান্ত মানে সেখানে ইলেকট্রন কম আছে। ঠিক আছে, তাহলে যেহেতু ঋণাত্মক প্রান্তের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন গুলো যাবে কোন দিকে, ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জিত হওয়ার কারণে তারা যাবে ধনাত্মক চার্জিত প্রান্তের দিকে, অর্থাৎ ধনাত্মক প্রান্তের দিকে যাবে। ঠিক আছে, ধনাত্মক প্রান্তের দিকে যাবে। এখন এই ধনাত্মক প্রান্তের দিকে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন গুলো মুভ করছে বা চলাচল করছে। ইলেকট্রনের চলাচল মানেই কিন্তু বিদ্যুৎ প্রবাহ। যেহেতু ইলেকট্রন গুলো চলাচল করছে, তার মানে কি ধাতু সমূহ বিদ্যুৎ প্রবাহিত করবে। এখন ইলেকট্রন যাচ্ছে ধনাত্মক আধানের দিকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে ঋণাত্মক আধানের দিকে। কারণ বিদ্যুৎ প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে বিদ্যুৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে, বিদ্যুৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে। এখন এখানে এই যে ধনাত্মক আধানের দিকে ইলেকট্রন গুলো যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন যাচ্ছে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, আর বিদ্যুৎ প্রবাহিত হবে ধনাত্মক আধান থেকে ইলেকট্রনের দিকে, সরি ঋণাত্মক আধানের দিকে। তাহলে আমরা দেখলাম ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী। এবং কেন বিদ্যুৎ পরিবাহী? কারণ হচ্ছে তাদের মধ্যে সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রন আছে, সেজন্য তারা বিদ্যুৎ পরিবাহী। এখানে কারো কোনো কোশ্চেন? এখানে কারো কোনো কোশ্চেন নেই? তার মানে বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, এখন ধাতু সমূহ তাপ পরিবাহিতা, অর্থাৎ ধাতু সমূহ তাপ পরিবহন করে কিনা। এখানে দেখো, এক খণ্ড ধাতব পাত্রের মধ্যে এক প্রান্তকে আগুনের উপর রেখে দিলে আমরা দেখতে পাবো কি অপর প্রান্তটি বেশ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। এর অর্থ হলো কি, ধাতু সমূহ পরিবাহিতা প্রদর্শন করে। এর কারণ ওই একটি, সঞ্চালনশীল ইলেকট্রন। তাপ প্রদানের সাথে সাথে সঞ্চালনশীল ইলেকট্রন গুলো শক্তি গ্রহণ করে এবং তাদের গতিবেগ বেড়ে যায়, এবং ইলেকট্রন গুলো অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কম তাপমাত্রার দিকে স্থানান্তরিত হয়। এর ফলে ধাতুতে এক প্রান্ত থেকে অপর প্রান্তের তাপের পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, ধাতু সমূহ তাপ পরিবাহিতা প্রদর্শন করে। কেন তাপ পরিবাহিতা প্রদর্শন করে? ওই কারণ একটি, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। এখন মুক্ত ইলেকট্রন থাকলে তারা তাপ পরিবাহী কেন হবে? আমরা দেখলাম যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে
যে আমরা যদি আগুনের উপর একটা এক খণ্ড লোহাকে ধরি, এক প্রান্ত ধরে দেখো অন্য প্রান্ত খুবই গরম হয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে। কেন? এই যে ধাতুর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তারা কি করে, যখন এই আগুন তাপ দেওয়া হয় তখন ইলেকট্রনের গতি বেড়ে যায়। ইলেকট্রনের গতি বেড়ে যায় কারণ তারা শক্তি পাচ্ছে। শক্তি পাওয়া মানে কি হচ্ছে, তাদের গতি বেড়ে যাচ্ছে। গতি বেড়ে যাওয়া মানে কি হচ্ছে, তাপের পরিবহন হচ্ছে। অর্থাৎ এখানে উচ্চ তাপ থেকে আমরা যদি যে প্রান্তে তাপ দিচ্ছি সেই প্রান্তে আগে উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার পরে সেখানকার ইলেকট্রন গুলো খুব দ্রুত মুভ করবে। মুভ করে কি করবে, যেদিকে আমরা ধরে রাখছি সেদিকে তো তখনও তাপ দেই নাই। সে দ্রুত কি করবে, যেদিকে আমরা ধরে রাখছি সেদিকে মুভ করবে। মুভ করার কারণে দেখা যাচ্ছে যে প্রান্ত আমরা ধরে রাখি সেই প্রান্ত খুব অল্প সময়ের কারণে উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ এখানে ইলেকট্রন গুলোর গতিশক্তি বেড়ে যাওয়ার কারণেই আমরা পুরাটা লোহাতেই তাপ শক্তি পরিবহন করছে। তার মানে কি আমরা বলবো, এখানে যদি বলা হয় যে ধাতব পদার্থ সমূহ তাপ পরিবাহী কিনা, তাহলে আমরা বলবো তাপ পরিবাহী। এবার বলে যদি বলা হয় কেন পরিবাহী, আমরা বলবো এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার কারণে যখন আমরা তাপ দেই তখন এই মুক্ত ইলেকট্রন গুলো শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে তারা তাদের গতিশক্তি আরো বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কারণে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যেতে পারে। যাওয়ার কারণেই তারা তখন লোহার পুরোটা লোহাকে তারা উত্তপ্ত করে তোলে। এজন্য লোহার অন্য প্রান্ত উত্তপ্ত হয়ে যায়। অর্থাৎ ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী এবং তাপ পরিবাহী। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ধাতব পদার্থ কাকে বলে, ধাতব বা ধাতব বন্ধন কাকে বলে, ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় এবং ধাতব পদার্থ সমূহের বৈশিষ্ট্য কি কি সেটাও আমরা একটু দেখলাম। এখন এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। এখানে কারো কোয়েশ্চেন? No, sir. নো স্যার। নো স্যার। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন বলি, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার পারমাণবিক শ্বাস কি? এই যে আমি এতক্ষণ বললাম যেখানে, স্যার আমি ছিলাম বলো। না। হ্যাঁ আমি আবার বলি, দেখো এই যে এখানে ধনাত্মক আধান যেটা, এগুলাকে পারমাণবিক শ্বাস বলা হয়। পারমাণবিক শ্বাস মানে হচ্ছে এখানে ইলেকট্রন, ধাতুগুলো ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে তারা কি হয়, ধনাত্মক আধানে রূপান্তরিত হয়। ঠিক আছে? ধনাত্মক আধানে রূপান্তরিত হওয়ার পরে সেই ধনাত্মক আধান বিশিষ্ট আমরা আয়ন পাচ্ছি, এটাকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই পারমাণবিক শ্বাস, এবং তুমি বলতে পারতো স্যার এটা তো ক্যাটায়ন বলতে পারতাম। এখানে ক্যাটায়ন বলছি না এই কারণে, কারণ এখানে ইলেকট্রন আসলে দেওয়া নেওয়ার বিষয় না। এখানে সেই ইলেকট্রন ত্যাগ করছে, এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য, এবং এই ত্যাগকৃত ইলেকট্রন কেউ নিচ্ছে না। এটা সে এখানে ধাতুর মধ্যে থেকে যাচ্ছে ইলেকট্রন গুলো, এবং আয়ন গুলো ধাতুর মধ্যে থেকে যাচ্ছে। সেজন্য এটাকে আমরা পারমাণবিক শ্বাস হিসেবে বলে থাকি পদার্থের মধ্যে। ক্লিয়ার? এরপরে আর কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে অনেকদিন বাড়ির কাজ দেওয়া হয় না, আজকে একটা বাড়ির কাজ দিয়ে রাখি, এটা তোমরা করে রাখবা আলাদা কাগজে। এই এক্সারসাইজ, এখানে যে অনুশীলনিত বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, যে আকর্ষণ বলের মাধ্যমে অনুত পরমাণু সংযুক্ত থাকে তাকে কি বলে, এটি একটা আমরা আলোচনা করে দিচ্ছি। দেওয়ার পরে সিকিউ কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা আনসার করে আমাকে সাবমিট করবা। কখন সাবমিট করবা? তোমরা যখন কলেজ খুলবে অথবা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমি বলবো, তখন তোমরা সাবমিট করে দেবা। তবে এই জিনিসগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অবশ্যই সাবমিট করতে হবে। তো এমসিকিউটা আমি বলে দিচ্ছি, সিকিউ তোমরা এগুলো আনসার করবা। তাহলে এমসিকিউতে দেখো, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সংযুক্ত থাকে তাকে কি বলে? কি বলবা? ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, রাসায়নিক বন্ধন না ভ্যান ডার ওয়ালস বল? যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সংযুক্ত থাকে তাকে কি বলে? কেউ একজন বলো। ওয়ারিসা বলো। ওয়ারিসা? স্যার রাসায়নিক বন্ধন। ভেরি গুড, রাসায়নিক বন্ধন। ভেরি গুড। তাহলে দেরি হলো কেন? রাসায়নিক বন্ধন বলে। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সংযুক্ত থাকে তাকে বলে রাসায়নিক বন্ধন। আচ্ছা, নিচের কোন যৌগটির গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। হুম, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ ভেরি গুড। এখানে দেখো, এই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে মানে কি, নিয়নের অ্যাটমিক নাম্বার কত? পারমাণবিক সংখ্যা 10। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 8।
তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ। তাহলে এখানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে তার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যায় 10, অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়ন যখন তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। দিয়ে দেওয়ার পরে অক্সিজেন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার পরে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হয় 10, অর্থাৎ O2 মাইনাস যখন তার ইলেকট্রন সংখ্যা 10। তার মানে কি এই যৌগ গঠনকালে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুইটাই কি করে 10টি করে ইলেকট্রন ধারণ করে, অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়ন 10টি ইলেকট্রন ধারণ করে, অক্সাইড আয়ন 2টি ইলেকট্রন ধারণ করে, 10টা ইলেকট্রন ধারণ করে। পরবর্তীতে ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। এই ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করতে পারে তারা কিছু 10টি করে ইলেকট্রন অর্জন করে, তার মানে কি নিউনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অন্যদিকে আমরা পটাশিয়ামের বেলা পাচ্ছি 19, পটাশিয়াম একটা ইলেকট্রন দেয়, তাহলে সে একটা ইলেকট্রন দেওয়ার পর সে 18টি ইলেকট্রন থাকে, তাহলে এটা হচ্ছে আর্গনের জন্য, এটা নিউনের জন্য হচ্ছে না। যদি ফ্লোরিন একটা ইলেকট্রন করে গ্রহণ করে 10 হয়, কিন্তু 10 হলেও সেটা নিউনের হয়, বা দুটি মৌলই কিন্তু হচ্ছে না, একটা হচ্ছে নিউনের হয় আর একটা আর্গনের হয়। ক্যালসিয়ামের বেলায় ঠিক একইভাবে এরা দুটি আর্গনের গঠন অর্জন করে, কারণ সালফার হচ্ছে 16, ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়াম দুইটা দিয়ে 18 হয়, সালফার দুইটা গ্রহণ করে 18 হয়, তাহলে এটা হচ্ছে আর্গনের, হিলিয়ামের হয় নাই, নিউনের হয় নাই। সোডিয়াম ক্লোরাইডের বেলায় সোডিয়াম একটা 11, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, একটা ইলেকট্রন দিয়ে দেয়, দেওয়ার পরে 10 হয়, তাহলে সে নিউনের গঠন অর্জন করেছে। কিন্তু ক্লোরাইডের হচ্ছে 17, তাহলে সোডিয়াম যে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ক্লোরাইড সে একটা ইলেকট্রন গ্রহণ করে, সে ক্লোরাইড আয়ন হয়, তাহলে এখানে 18 হয়, তাহলে 18টা কিন্তু আবার নিউনের না, সেটা হচ্ছে আর্গনের। তার মানে এখানে একটা নিউনের একটা আর্গনের, এখানে একটা নিউনের একটা আর্গনের, আর এখানে দুটোই আর্গনের। তার মানে একমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইডে আছে যেখানে দুটি পরমাণুই নিউনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সুতরাং সেজন্য ম্যাগনেসিয়াম অক্সাইডটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো নিচের মৌলগুলোর ইলেকট্রনিক কাঠামোর আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে ইলেকট্রন গঠন দেওয়া আছে, এখন 3, 4 উত্তর দিয়ে যাচ্ছে। ডি চিহ্নিত মৌলের কোন যোজনীটি অসম্ভব? ডি যৌগের কোন মৌল যোজনীটি অসম্ভব? 2, 3, 4, 6, কোনটা অসম্ভব? কোনটি? স্যার ডি মৌল কি ক্লোরিন বোঝাচ্ছে না? ডি মৌল বলতে এখানে কাকে বোঝাচ্ছে তুমি বলো তো দেখি। স্যার ক্লোরিন বোঝাচ্ছে। ভেরি গুড, কারণ হচ্ছে এখানে 17টি ইলেকট্রন আছে, মানে অ্যাটমিক নাম্বার 17, কারণ সেটা হচ্ছে কার জন্য? ক্লোরিনের জন্য। তাহলে এটা হচ্ছে ক্লোরিনের জন্য বোঝাচ্ছে, তাহলে ক্লোরিনের এখানে কোন যোজনীটি অসম্ভব? 6। 6 অসম্ভব। আসলে কি ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন এখানে যেহেতু অসম্ভব বলেছে, আসলে এখানে সবগুলাই কিন্তু প্রকৃতপক্ষে অসম্ভব। ক্লোরিনের যোজনী 2 হয় না খুব একটা, 3ও হয় না, 4ও হয় না, 6 হয় না, 7 হয় কিছু কিছু ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এখানে আসলে কোশ্চেনটার মধ্যে প্রবলেম আছে। ওকে, তাহলে ক্লোরিনের যোজনী 1 কিন্তু। ওকে, বাকি কোনোটাই আসলে এখানে সম্ভব না। তারপরে 2 নম্বর প্রশ্ন, মৌলটি বি মৌলটি দুই ধরনের বি মৌলটির বৈশিষ্ট্য বেলা বলেছে কি? বি মৌলটিতে আমরা একটু খেয়াল করি, এখানে কি বলেছে? বি মৌলটি কি মৌল? দেখো তো, বি মৌলতে কয়টি ইলেকট্রন আছে? 11টি, অর্থাৎ বি মৌলটি হচ্ছে কি সোডিয়াম, তাই না? তাহলে এখানে বলছে বি মৌলটি দুই ধরনের বন্ধন গঠন করে, এ কে ইলেকট্রন দান করে, ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। এ কে ইলেকট্রন এ হচ্ছে কি হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন, তার মানে সেখানে বলছে সোডিয়াম হাইড্রোজেনকে ইলেকট্রন দান করে, আবার দুই ধরনের বন্ধন গঠন করে, আবার ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। এখন কোনটা সঠিক? স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা আগে বলো কোনটা সঠিক, প্রশ্ন একটু পরে করো। স্যার 2 আর 3 হবে। 3 স্যার হবে। 2 আর 3 হবে। 2 আর 3 হবে। আচ্ছা, 1 নম্বরটা কেন হবে না? স্যার কারণ স্যার সোডিয়াম একটা ধাতু, আর ধাতু আয়নিক বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে না। আমি যদি বলি ঠিক 3টাই কারেক্ট, কারণ হচ্ছে ধাতু কিন্তু আবার ধাতব বন্ধন গঠন করে না। জি স্যার। তাহলে সে আয়নিক বন্ধনও গঠন করে, আবার ধাতব বন্ধনও গঠন করে, তাই না? তাহলে এখানে জি স্যার। 3টাই রাইট।
সে ডিকে ইলেকট্রন হাইড্রোজেনকে ইলেকট্রন দান করে। মনে রাখবা হাইড্রোজেন কখনোই কিন্তু ইলেকট্রন নেয় না, সাধারণত শেয়ার করে অথবা দেয়। কিন্তু ধাতুর সাথে যখন যে যৌগ গঠন করে তখন সে হাইড্রোজেন ইলেকট্রন নেয়। এই একটা জায়গায় হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, এটা মনে রাখবা। ধাতুর সাথে যখন যে ইলেকট্রন তখন বন্ধন গঠন করে তখন ইলেকট্রন নেয়। কারণ হচ্ছে ধাতু হাইড্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে কি, ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। এবং সবচেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ হচ্ছে ধাতুগুলো। ধাতু ইলেকট্রোপজিটিভ হওয়ার কারণে হাইড্রোজেনও ইলেকট্রোপজিটিভ, কিন্তু ধাতু সমূহ তাকে বাধ্য করে ইলেকট্রন নিতে, সেজন্য সে ইলেকট্রন গ্রহণ করে। এখন তোমার প্রশ্নটা বলো। স্যার আমার এটাই প্রশ্ন ছিল, ক্লিয়ার হয়ে গেছে। আমি এটাই বলতে চাইছিলাম যে সোডিয়াম তো দুই ধরনের সৃষ্টি করে, বন্ধন সৃষ্টি করে, ধাতব বন্ধন আর আয়নিক বন্ধন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? ক। অ্যালুমিনিয়াম আর কেন কেন অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত ক কেন বলো? কারণ স্যার সালফেটের যোজনী হচ্ছে 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তো আমরা মানে রাসায়নিক সংকেতের যোজনীগুলোকে প্রতীক মানে দুই পাশে লিখতে হয়, যে প্রতীক সেটার পরের মৌলটার প্রতীকে লিখতে হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের যোজন হচ্ছে 3 আর সালফেটের যোজন হচ্ছে 2। তাহলে আমরা জানি যে সংকেত লেখার সময় তাদের যোজনী পারস্পরিক কি হয়, আমরা এক্সচেঞ্জ করে দেই, তাই না? তাহলে এখানে এই জন্য এখানে অ্যালুমিনিয়াম সালফেটের প্রকৃত সংকেত হচ্ছে ক। ওকে। ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ? সমযোজী, আয়নিক, ধাতব না পোলার? কেউ পারবা না? ক্যালসিয়াম কি ধাতু না অধাতু? তুলনায় না, বলো তো। ধাতু। ভেরি গুড, ধাতু। আর অক্সিজেন হচ্ছে অধাতু, গ্যাস। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে কি ধরনের যৌগ গঠিত হয়? আয়নিক যৌগ। কারণ ক্যালসিয়াম এখানে ইলেকট্রন দেয়, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে, তাহলে এটা একটা আয়নিক যৌগ। আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? এখানে দেখো 7 নম্বর প্রশ্নটি বলছে কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্লুকোজ, কোনটা? গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ, ভেরি গুড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ, সুতরাং সে বিদ্যুৎ পরিবহন করবে। ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সে বিদ্যুৎ পরিবহন করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি সমযোজী যৌগ, কিন্তু তারপরে এটা বিদ্যুৎ পরিবহন করবে কারণ এটি পোলার যৌগ। হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক এটি একটি পোলার যৌগ। পোলার যৌগ হওয়ার কারণে সে বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু গ্লুকোজের মধ্যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য নাই, সেজন্য গ্লুকোজ বিদ্যুৎ পরিবহন করবে না। ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার গ্লুকোজ কোন ধরনের যৌগ? সমযোজী যৌগ। ঠিক আছে, সমযোজী, কিন্তু এটা পোলার না। পোলার না হওয়ার কারণে সে পানি বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইডও কিন্তু সমযোজী যৌগ, কিন্তু এটি পোলার হওয়ার কারণে এটা পানিতে দ্রবীভূত হবে। পোলার কি, এটা তো আমরা এখন বুঝি। তাহলে তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো, সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের জন্য সিকিউ হোমওয়ার্ক আকারে থাকবে, যেটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে পরবর্তীতে আলাদা আমার কাছে জমা দিবা। ঠিক আছে, আর আমি এমসিকিউ গুলো আলোচনা করে দিলাম। তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার HW টা আরেকবার বলেন। এইচডব্লিউ হচ্ছে তোমাদের সিকিউ কোশ্চেন গুলো। এখানে যে সিকিউ কোশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।